শ্রাবণ মাস শুরু হতে না হতেই অঝোরে বর্ষণ দেখা দিয়েছে। আজ সারা দিন ধরে বৃষ্টি লেগেই রয়েছে। বিকেলের দিক করে যেন মেঘের মনটা একটু হালকা হলো। আমি সারাদিন এই বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারিনি তেমন ভাবে। আমার গিন্নি আবার বাড়ি নেই, দুদিন হলো। কন্যাটিকে নিয়ে গেছে আমার পিসিমার বাড়ি। বয়স হয়েছে, বলা যায় না কখন কি হয়। তাই গিন্নিকে আমি নিজেই বললাম, যাও না, পিসিমাকে একটু দেখে এসো না হয়। একা বাড়িতে মন যেন আর টিকছিল না। তাই হাঁটা দিলাম আমার পরম প্রিয় সঙ্গী কিশোরী সেনের বাড়ির উদ্দেশ্যে। কলকাতার রাস্তাঘাট যেন একটু বৃষ্টি হলেই সমুদ্রে পরিণত হয়। মোটামুটি জল ডিঙিয়ে পৌঁছে গেলাম কিশোরীর বাড়িতে। দরজায় কড়া নেড়ে ডাক দিলাম, কিশোরী, ভায়া বাড়ি আছো নাকি? ওপাশ থেকে এক মহিলা কণ্ঠস্বর ভেসে এলো। কে, বিভূতি বাবু? আমি চিনতে পারলাম এটি হলো কিশোরীর স্ত্রীর কণ্ঠস্বর। তারপর উত্তর দিলাম, আগে হ্যাঁ বৌদি, কিশোরী বাড়ি আছে। দেখি দরজাটা খুলে গেল ভিতর থেকে। আসুন, এই সোফায় একটু বসুন। আসলে ওই একটু আগেই অফিস থেকে ফিরেছে তো, বৃষ্টিতে পুরো ভিজে একেবারে একসা হয়ে গেছে, তাই স্নানে গেছে। আপনি একটু বসুন, ও আসছে। এই কথা বলে বৌদি মাথার ঘোমটা খানা ঠিক করতে করতে চলে গেল ভিতরে। সোফায় বসতে বসতে নজরে এলো সামনে পড়ে থাকা আজকের আনন্দবাজার পত্রিকাটির দিকে। ওটা নিয়েই নাড়াচাড়া করছি, দেখি কিশোরী বেরিয়ে এলো গামছায় মাথা মুছতে মুছতে বলতে লাগলো, কি হে বিভূতি বাবু, আজ সত্যি মনটা কেমন ঠাকুর মশাইয়ের গল্প শোনার জন্য একেবারে উৎসুক হয়ে রয়েছে। এই সারাদিনের খাটাখাটনির পর ঠাকুর মশাইয়ের গল্প ছাড়া কি ঠিক জমে? হ্যাঁ বলো। সে আর বলতে, আমারও বাড়িতে মনটা টিকছিল না, তাই ভাবলাম তোমাকে ডেকে নিয়ে যাই, একটু ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে ঢু মেরে আসি। কিশোরী বলে, যা বলেছ। আচ্ছা দাঁড়াও, আমি ধুতিখানা পরে আসি, তারপর বেরোবো দুজনে। এই বলে কিশোরী ভিতরে চলে গেল। সত্যি ঠাকুর মশাইয়ের বাড়ি গিয়েছিলাম সেই 1 বছর হতে চলল। তার জন্য মনটা কেমন করে। কাজের ফাঁকে আর দেখা করে আসারও সময় থাকে না। তাই আজ ভাবলাম যাই, একটু জমিয়ে আড্ডা দিয়ে আসি। কিশোরী তৈরি হয়ে বেরোতেই বেরিয়ে পড়লাম দুজনে। আকাশের মুখ আবার ভারী হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। তাই আমি কিশোরীকে তাড়া দিয়ে বললাম, কিশোরী, তুমি বরং চট করে ওই মিষ্টির দোকান থেকে কয়েকখানা মিষ্টি আর সিঙ্গারা নিয়ে চলে এসো। আমি এই গাছতলায় দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে। কিশোরী চলে গেল মিষ্টির দোকানে। চলো বিভূতি, হয়ে গেছে কেনা। আমরা দুজনে চললাম ঠাকুর মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তারানাথের বাড়ির গেটে ঢুকতে যাব, ঠিক এমন সময় কর্কর শব্দে বাজ পড়ে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। বার কয়েক দরজা ধাক্কানোর পর ঠাকুর মশাই বেরিয়ে এলেন চপ্পলখানা পায়ে দিয়ে। দরজাটা খুলে আমাদের দেখে হাসি মুখে বললেন, কি হে মানিক জোড়, এসো ভিতরে এসো। এই বলে উনি বসার জায়গাটার দিকে এগিয়ে গেলেন। আমি হাতের সিঙ্গারার প্যাকেটটা ওনার হাতে ধরিয়ে দিলাম। ঠাকুর মশাই একটু হতাশার সাথে বলতে লাগলেন, তোমরা তো এই দিকের রাস্তা একদম ভুলেই গেছো। সেই কতদিন আগে সঙ্গীতের সময় আমার বাড়ি থেকে ঘুরে গেলে, তারপর তো আর দেখাই নেই তোমাদের। আমি আর কিশোরী একটু লজ্জায় পড়ে গেলাম। আমি বললাম, আর বলবেন না ঠাকুর মশাই, এই কাজের চাপে আর নিঃশ্বাস ফেলারও জো ছিল না। না হলে কি এতদিন আপনার গল্প না শুনে থাকতে পারি? কি হে কিশোরী, তুমি কিছু বলো। আগে ঠাকুর মশাই, বিভূতি একদম ঠিকই বলেছে। আমিও বাড়ি ছিলাম না, কাজের সূত্রে বাইরে যেতে হয়েছিল। আমাদের কথাগুলো শুনে ঠাকুর মশাইয়ের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। বিভূতি, তোমারও দেখছি কিশোরীর সাথে থাকতে থাকতে আমার বাস্তব জীবনের ঘটনাগুলো সব গল্প বলে মনে হচ্ছে। আমি আর লজ্জায় কিছু বলতে পারলাম না।
মাথাটা নিচু করে কিশোরীর দিকে ফিরে একটু মুচকি হেসে নিলাম। তারপর ঠাকুরমশাই বললেন, দাঁড়াও, আমি সিঙারাগুলো একটা জায়গায় করে নিয়ে আসি। আমি আর কিশোরী দুজনে একটু নিজেদের মধ্যে কথা বলছিলাম। এমন সময় ঠাকুরমশাই একটা প্লেটে করে কয়েকটা সিঙারা নিয়ে এলেন এবং প্লেটটা টেবিলে রেখে বললেন, তোমরা যে আমার জীবন কাহিনীগুলো গল্প এবং মজার বলে মনে করো, আশা করছি আজকের ঘটনা শোনার পর তোমাদের এই মতবাদটা পাল্টাতে পারে। নাও, সিঙারাটা খেয়ে নাও। আজকে আর চা করার মতো তো কেউ নেই, চারি গিয়েছে তার পিসির বাড়ি। এই বলে তারানাথ হুঁকোটা নিয়ে বসে কষিয়ে কয়েকটা টান দিলেন। আমরা ততক্ষণে সিঙারাখানা বক্ষনালি দিয়ে পেটে চালান করে ঠাকুরমশাইয়ের জীবন কাহিনী শোনার জন্য প্রস্তুত হলাম। আমাদের দিকে জলের পাত্রটা এগিয়ে দিয়ে ঠাকুরমশাই বলতে শুরু করলেন, এই ঘটনা সদ্য ঘটেছিল, তা আজ থেকে কয়েক মাস আগের ঘটনা হবে। আমি স্নান সেরে মায়ের পুজো সেরে উঠব, এমন সময় দরজায় কড়াঘাতের শব্দ। আমি একটু সন্দেহ নিয়ে বললাম, কে? ওপার থেকে পোস্টম্যান বলল, তারানাথবাবু, আমি পোস্টম্যান। আমি এগিয়ে দরজাটা খুলে একটু মৃদু কণ্ঠে বললাম, কি ব্যাপার বলুন, হঠাৎ আপনি? পোস্টম্যান বলল, আগে আপনার নামে আনন্দপুর গ্রাম থেকে একখান চিঠি আছে। আমি আনন্দপুর নামটা শুনে একটু হকচকিয়ে গেলাম। আমার চিন্তা হলো, হরনাথ বাবু ঠিক আছেন তো? কারণ হরনাথ বাবু আমার অতি কাছের একজন, অনেকবার আমায় আশ্রয় দিয়েছেন ওনার বাড়িতে। আমি পোস্টম্যানকে বললাম, কোথায় সই করতে হবে? এই বলে সইটা করে দেওয়ার পর পোস্টম্যান চলে গেল। আমি সোফাটায় বসে চিঠিটা খুললাম এবং আমি একটু চিন্তিত বোধ করছিলাম। দেখি চিঠিটা আমার বন্ধু হরনাথ বাবুর ছেলে দিগ্বিজয় লিখেছে। তাতে লেখা, জ্যাঠামশাই, আমার প্রণাম নেবেন। আমি জানি আপনি এই চিঠি পেয়ে একটু চিন্তাগ্রস্ত হবেন, কারণ আপনি মাত্র 2 মাস আগেই আমাদের বাড়ি থেকে ঘুরে গেলেন। আমি খুব নিরুপায় হয়ে আমাদের গ্রামবাসীদের অনুরোধে আপনাকে জানাচ্ছি কথাগুলো। আমাদের গ্রামে যেন কারোর কুনজর লেগেছে। কয়েকদিন আগে আমাদের গ্রামের এক বাসিন্দা বিনয় মণ্ডল রাতে বাড়ি থেকে বেরিয়েছিল ঘুম আসছে না বলে। তখন প্রায় মধ্যরাত। কিছুক্ষণ পর বিনয়ের স্ত্রী লক্ষ্য করে তার স্বামী বিছানায় নেই। তাই ওনার স্বামী কোথায় গেলেন সেটা দেখার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন, কিন্তু কাকতালীয়ভাবে ওনার স্বামীকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন গ্রামের জমিদার অর্থাৎ আমার পিতামহের কাছে কাঁদতে কাঁদতে কথাটা বলেন। আমার পিতামহ এই ঘটনা যাচাই করার জন্য পরদিন রাতে গ্রামের প্রহরী বসান এবং প্রহরীরা দেখে এসে যা বলে আমাদের, তা শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে আমার। ওদের বক্তব্য অনুযায়ী রাত ঠিক 12টার পর নাকি একটা হিংস্র জন্তুকে গ্রামে ঢুকতে দেখা গিয়েছে। চোখগুলো তার রক্তবর্ণ, যেন আগুনের মতো জ্বলছে। শরীরখানা তার মানুষের ন্যায় অধিক উচ্চতর। জন্তুটি নাকি গ্রামে ঢুকে একটা আস্ত গরু টেনে নিয়ে পশ্চিমের জঙ্গলের দিকে চলে যায়। সেই দিনের পর থেকেই আজ অবধি রোজ রাতে একজন করে মানুষ, আর কোনো মানুষ না পেলে গৃহপালিত পশুকে সে নিজের আহার বানাচ্ছে। আমার পিতা অনেক চেষ্টা করেও সেই অতি শক্তিশালী জন্তুটিকে বাগে আনতে পারেনি। আমি বাবা মশাই আপনাকে জানাতে বাধ্য হলাম, দয়া করে আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। ইতি আপনার প্রিয় ভাইপো। আমি চিঠিটা পড়ে যেন সংকটের গন্ধ পেলাম। তাই আমি চিঠি পাওয়ার পর দিনই বেরিয়ে পড়লাম আনন্দপুরের উদ্দেশ্যে।
ওখানে যাওয়ার জন্য প্রথমে একটা নদী পেরোতে হয়, তারপর রিকশাতে করে যাওয়া যায়। আমি সকাল সকাল পৌঁছে গেলাম নদী ঘাটে। ডিঙি নৌকো পেরিয়ে দেখি একটা রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে তার রিকশা নিয়ে। আমি এক ডাক দিলাম রিকশাওয়ালাকে, ও ভাই, আনন্দপুর যাবেন? রিকশাওয়ালা বলল, কোথায় যাবেন মশাই? ও জায়গাটা তো আর জায়গা নেই। আমি কিছু না জানার ভান করে বললাম, কেন ভায়া, কি হয়েছে ওখানে? লোকটি বলতে লাগলো ওই জায়গা নাকি এখন শ্মশানে পরিণত হয়েছে। কোনো এক ভয়ঙ্কর জন্তুর কবলে পড়ে আনন্দপুর গ্রাম তার শেষ দিন গুনছে। আমি এগুলো শোনার পর বললাম, আচ্ছা ভাই, আপনাকে গ্রামে ঢুকতে হবে না, আপনি না হয় আমাকে গ্রামের বাইরেই ছেড়ে দেবেন। লোকটি আমাকে আগাগোড়া এক নজরে দেখলো, দেখে নিয়ে বলল, দেখে তো বিরামবন বলেই মনে হচ্ছে। কেন যাচ্ছেন ওখানে নিজের বিপদ ডাকতে? দেখি না ওখানে গিয়ে একবার কে কার বিপদ ডেকে আনে। আপনার কথা তো কিছু বুঝলাম না বাবু। দেখতেই পাবেন সময় এলে। এখন যাবেন কিনা বলুন। লোকটি আর কিচ্ছু বলল না। মেঠো পথ দিয়ে যেতে যেতে দুপুর হয়ে গেল। সূর্য তখন মাথার ওপর। গ্রামের সীমানায় ঢোকার ঠিক মুখে কেন জানি বুকে খুব চাপ অনুভূত হলো। মনে হচ্ছিল ভারী পাথর বুকের উপর চেপে বসে আছে। আমি চারিদিক তাকিয়ে দেখলাম, আমার মনের আকাশটা সংকটের মেঘে ছেয়ে গেল। মনে হচ্ছিল কেউ বুঝি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। অজানা কেউ আমার কানে কানে বলছে, আসিস না, আসিস না তুই এখানে, মালা পড়বি তুই দাঁড়ানা। আমি বুঝতে পারলাম আমাকে বাধা প্রদানকারী যে সে কোনো শক্তি নয়। এই বলে ঠাকুরমশাই থামলেন। তারপর আমাকে আর কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, বুঝলে বিভূতি, আমার তান্ত্রিক জীবনে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অনুভূতিগুলোর মধ্যে এটিও একটি। এই বলে হুকোটা পাশে সরিয়ে দিয়ে আবার বলতে শুরু করলেন, আমি গ্রামে ঢোকা মাত্রই বুঝে গিয়েছিলাম এ শক্তিকে তাড়ানো খুব একটা সহজ কাজ হবে না। আমি গ্রামের মাথায় রিকশাওয়ালাকে থামিয়ে তার পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে হাঁটতে লাগলাম দিগ্বিজয়ের বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে আমার সাথে অমলের দেখা হয়ে গেল। অমল হলো এই গ্রামের ডাক্তার। এক অনুষ্ঠানের সময় এই বালকটির সাথে আমার আলাপ হয়েছিল। খুব ভালো ছেলে, বিলেত থেকে ডাক্তারি পাশ করে নিজের গ্রামে এসে চেম্বার খুলেছে। অল্প পয়সায় গ্রামের গরিব মানুষদের চিকিৎসা করে। ওর সামনে এসে আমি দাঁড়িয়ে পড়লাম। অমল আমাকে প্রণাম করে বলল, কেমন আছেন ঠাকুরমশাই? এই বুড়ো বয়সে বেঁচে আছি এই অনেক। আপনি এসেছেন ভালোই হয়েছে ঠাকুরমশাই। আপনি যে 2 মাস আগে ঘুরে গেলেন তার কিছুদিন পর থেকে গ্রামটা কেমন জানি হয়ে গেছে। আগের মতো আনন্দপুরে আর আনন্দ বেঁচে নেই। কোত্থেকে কি যে হচ্ছে, আজ অব্দি প্রায় 20 জন গ্রামবাসীকে আমরা হারিয়েছি। আমি বললাম, আচ্ছা, তোমরা কখনো খোঁজ করার চেষ্টা করনি ওই জন্তু দেহগুলো নিয়ে যায় কোথায়? চেষ্টা করিনি বলছেন? অনেক চেষ্টা করেছি, কিন্তু রাতের বেলা ওই পশ্চিমের জঙ্গলে কেউ যে যেতে পারে না। কেন যেতে পারে না কেন? যখনই ওই পশ্চিমের জঙ্গলে কেউ যাওয়ার চেষ্টা করে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আমি শুধু মাথা নাড়লাম। অমলের সাথে কথা বলতে বলতে আমি হরনাথ চক্রবর্তীর বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বাড়ির দুয়ারেই বসেছিলেন হরনাথ বাবু। সম্পর্কে আমার বন্ধু অথবা ভাইও বলতে পারো। আমাকে দেখেই উনি যেন একটু সাহস পেলেন। এগিয়ে এসে আমাকে বুকে জড়িয়ে বললেন,
আপনার প্রতীক্ষাতেই ছিলাম তারানাথ বাবু। আপনি আশায় আমি কিছুটা হলেও বুকে বল অনুভব করছি। আসুন আসুন, ভেতরে আসুন। আমি ভিতরে গিয়ে দেখলাম দিগ্বিজয়ের স্ত্রী সবাইকে দুপুরের আহার পরিবেশন করছে। আমি দেখে ভারী আপ্লুত হলাম যে মেয়েটা কদিন হয় বাড়ির বউ হয়ে এসেছে, এই কদিনেই কেমন সবার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আমি জুতোখানা খুলছিলাম, তখনই হরনাথ বাবুর ছেলে দিগ্বিজয় খাওয়ার থালা ছেড়ে উঠে এলো আমাকে প্রণাম করতে। আমি আশীর্বাদ করে ওকে আবার আহার গ্রহণ করতে পাঠিয়ে দিলাম। আমাকে হরনাথ বাবু ডেকে বললেন, আসুন তারানাথ বাবু, ওই উঠোনের সামনের ঘরটায় আপনার থাকার ব্যবস্থা করেছি। হরনাথ বাবুর দেখিয়ে দেওয়া ঘরে গিয়ে কাঁধের ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে খেতে বসলাম সকলের সাথে। কিন্তু মনের ভিতর কিছুতেই শান্তি অনুভব করতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন আমার উপর নজর রাখছে। আমি ওদেরকে আর কিছু বুঝতে দিলাম না। খেয়ে উঠে বারান্দায় পায়চারি করছি, এমন সময় একজন গ্রামবাসী এসে উপস্থিত। ছুটতে ছুটতে এসে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, জমিদার মশাই, ও জমিদার মশাই, বাড়িতে আসেন। হরনাথ বাবু হন্তদন্ত হয়ে ছুটে এলেন। এসে বললেন, কি হয়েছে কল্যাণ? তুমি এমন করছো কেন? সর্বনাশ হয়ে গেছে হুজুর, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি আজ সকালে জমিতে আমার গরু দুটোকে সরাতে নিয়ে গেছিলাম। এখন ওদের আনতে গিয়ে দেখি ও দুটো মরে পড়ে আছে। আমার সব শেষ হয়ে গেল হুজুর, আমার সব শেষ হয়ে গেল। এই বলে লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল। আমাকে হরনাথ বাবু বললেন, বুঝতে পারছেন তারানাথ বাবু, কি ঘোর সংকট ঘিরে এসেছে গ্রামটায়? আমি মাথা নেড়ে বললাম, সবই তো দেখছি। আচ্ছা, আমি আজ রাত্রিতে গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। আমার এই কথা শুনে হরনাথ বাবুর কপালে যেন চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেল। উনি একটু ভেবে চিনতে বললেন, দেখুন তারানাথ বাবু, গ্রামের অবস্থা খুবই খারাপ। আপনি যা করবেন খুব সাবধানের সাথে করবেন। আমি সম্মতি জানালাম। ক্রমেই সন্ধে গড়িয়ে রাত হলো। আমি দুজন পাহারাদারকে নিয়ে কাউকে কিছু না জানিয়ে একটা হেরিকেন আর আমার গঙ্গা জলের ঘটিখানা নিলাম। গলায় পড়লাম গুরুদেবের দেওয়া মন্ত্রপুত রুদ্রাক্ষের মালা। আমি স্থির করে বেরিয়েছিলাম আমি দেখবই কে সেই জন্তু যে এই গ্রামের ওপর এনেছে এক কাল রাত্রি, আর সে ওই পশ্চিমের জঙ্গলে কেন যায়। আমার পরিকল্পনা মতো সামগ্রীগুলো নিয়ে বেরিয়ে পড়ি রাতের অন্ধকারে। পরিবেশটা কেমন থম মেরে রয়েছে, যেন ঝড় আসার পূর্ব সংকেত। আমরা ক্রমেই পশ্চিমের জঙ্গলের দিকে অগ্রসর হতে থাকলাম। কিছুটা গিয়ে আমি একটা গাছের আড়ালে দাঁড়াতে বাধ্য হলাম, কারণ আমার চোখের সামনে সেই হায়নাটা। একটা বাড়ির সামনে দাঁড়িয়েছিল সেই অগ্নিবর্ণ চোখের জন্তুটি। ওটার শরীরের গঠন আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি হায়নাদের তুলনায় যথেষ্টই আলাদা। শরীরের উচ্চতা যেন দুটো সিংহের মতো। দেখলাম হায়নাটি ওই বাড়িতে ঢুকে গেল। কিছুক্ষণ পরে এসে বেরিয়ে এলো একটা ছাগলকে মুখে করে। তারপর সেই হায়না পশ্চিমের জঙ্গলের দিকে যেতে লাগলো। ওর এহেন আচরণে অবাক হলাম। ছাগলটিকে না খেয়ে সেটাকে নিয়ে যাচ্ছে কেন? আমি
ওর পেছন পেছন যেতে থাকলাম। যেই না জঙ্গলের সীমানায় পা রাখা, অমনি কোনো এক অদৃশ্য শক্তি আমায় যেন বাইরে ছিটকে ফেলে দিল। আমি উঠে নিজেকে আগে গাত্রবন্ধন করে নিলাম, তারপর আবার প্রবেশ করলাম সেই জঙ্গলের মধ্যে। ঠাকুরমশাই আগে বলতে যাবেন, ঠিক সেই মুহূর্তে কিশোরী বলে ফেলে, আচ্ছা ঠাকুরমশাই, এত শক্তিশালী শক্তিকে আপনি পরাজিত করবেন কি করে? ঠাকুরমশাই রাগী স্বরে বললেন, কিশোরী, একটু ধৈর্য ধরতে শেখো। এই বলে উনি আবার গল্পে নিমজ্জিত হলেন। আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে কিছু দূরে গিয়ে একটা আলো মতো কিছু দেখতে পেলাম। সেই আলোর কিনারা ধরে এগিয়ে গিয়ে যা দেখলাম তা অন্য কেউ দেখলে সাথে সাথে মূর্ছা যেত। আমি দেখলাম এক অপশক্তির উপাসক কালো বস্ত্র পরে বসেছে যজ্ঞে, এবং তার পাশে বসে রয়েছে সেই হায়নাটি। আমি একটা ঝোপের আড়াল থেকে ওই কাপালিক কি করতে চাইছে তা বোঝার চেষ্টা করছি। কিছুক্ষণ দেখার পর বুঝলাম ওই কাপালিক হাকিনী সাধনা করতে বসেছে হরনাথ বাবুর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। আমি ওই কাপালিককে বলতে শুনলাম, আমি তোকে ছাড়বো না হরনাথ। আমি ওই অবধি দেখে বাড়ি চলে এলাম। স্থির করলাম এই নিয়ে হরনাথ বাবুর সঙ্গে কথা বলতে হবে। পরদিন সকালে আমি হরনাথ বাবুকে ডেকে গত রাতের পুরো ঘটনাটা বললাম। তারপর উনি আমার অজানা আসল সত্য ঘটনাটা বলতে শুরু করলেন। বুঝলেন তারানাথ বাবু, এটা 1 মাস মতো আগের ঘটনা। ঠিক দুপুরের সময় এক কালো পোশাক পরিহিত এক তান্ত্রিক বাড়ির সামনে এসে উপস্থিত। বাড়িতে কেউ আছেন? আমি তখন পুজোতে বসেছিলাম। কোনো অচেনা ব্যক্তির ডাক শুনে বেরিয়ে আসি ভেতর থেকে। তারপর বলি, হ্যাঁ বলুন। আমায় একটু জল খাওয়াবেন জমিদার মশাই? আমি তখন আমার মেয়েকে দিয়ে 1 ঘটি জল আর কয়েকখানা বাতাসা দিয়ে পাঠাই। তারপর ওই ব্যক্তি পরম তৃপ্তিতে বলেন, প্রাণটা জুড়িয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ জমিদার মশাই, আপনি আমার তেষ্টা মেটালেন। আমি প্রফুল্ল মনে বললাম, আরে ঠিক আছে, ওটা একজন জমিদার হিসাবে আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তারপর ওই ব্যক্তি হাতের ঘটিটা নিয়ে সামনের পথ ধরে চলে গেল। আমি আবার আমার আসন্ন পুজোতে বসলাম। কিন্তু আসল ঘটনাটা ঘটল তার ঠিক 2 দিন পর। বিকেলের সময় আমি বাগানে পায়চারি দিচ্ছি। ঠিক সেই সময় ওই কালো পোশাক পরিহিত ব্যক্তি আমার বাড়িতে এসে উপস্থিত। আমি গিয়ে বললাম, কি ব্যাপার ঠাকুর মশাই, আজ আবার হঠাৎ এই পথে কি মনে করে? ওই ব্যক্তি এক অন্যরকম লালসার চোখ নিয়ে বলতে থাকে, ওই দিন আপনি যেমন আমার উপকার করেছিলেন, তাই আজ আমি আপনার উপকার করতে এসেছি। কি উপকার ঠাকুর মশাই? আমি আজ একটা প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে। আপনার মেয়েকে আমি দেবী করতে চাই। আমার সহধর্মিনী রূপে আপনার মেয়েকে আমি গ্রহণ করতে চাই। এই কথাগুলো শুনে যেন আমার মাথায় রক্ত উঠে গেল। আমি গর্জে উঠে বললাম, থামুন, আপনি এই কথা বলার সাহস কোত্থেকে পেলেন? আমি ওই দিন একজন অসহায় পথিক হিসাবে আপনার সেবা করেছিলাম, আর আপনি তার সুযোগ নিলেন এইভাবে? ছি 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 ছি, এই প্রথমবার বলে আপনাকে ক্ষমা করছি। আপনি এক্ষুনি বেরিয়ে যান আমার গ্রাম থেকে, নাহলে কিন্তু প্রহরীদের দিয়ে কারাগারে বন্দি করে দেব। ওই ব্যক্তি যেন ক্রোধ আর আক্রোশে ফেটে পড়ল। তারপর বলতে লাগলো, কিসের এত অহংকার তোর? আমি তোর মেয়ের ভালোর জন্যই বলেছিলাম কথাটা। কার হয় এত সৌভাগ্য? যাক, এই অপমান আমি মনে রাখবো হরনাথ চাটুর্যে, আর আমি এর প্রতিশোধ নেব। আরে এমন প্রতিশোধ নেব যে তুই আর তোর গ্রামবাসী কোনোদিন কল্পনাও করেনি, কোনোদিন না। এই বলে হরনাথ বাবু থামলেন।
ওনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি চোখ মুছতে মুছতে বললেন, ওই দিন যদি আমি ওনার প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে হয়তো আজ পুরো গ্রামকে এই দৃশ্য দেখতে হতো না। আমি ওনাকে বোঝালাম, কেউ যদি তার ক্ষমতার ভুল প্রয়োগ করে নিজের শক্তি প্রদর্শন করে তাহলে তার কর্মফল স্বয়ং মা রক্ষাকালী দেবেন। আমি হরনাথ বাবুকে বলতে লাগলাম, এই জবাবের ব্যবস্থা আমি আজই করব, কিন্তু আপনার সাহায্যের অতি অবশ্যই প্রয়োজন আমার। হরনাথ বাবু বললেন, হ্যাঁ নিশ্চয়ই তারানাথ বাবু, কি করতে হবে বলুন। ওই হায়নার শরীরের ভিতর যে এক অতৃপ্ত আত্মাকে প্রবেশ করিয়েছে ওই কাপালিক, প্রথমে সেই আত্মাকে মুক্তি দিতে হবে, তারপরে ওই আত্মাকেই চালনা করতে হবে ওই কাপালিকের বিরুদ্ধে। পরিকল্পনা মতো কাজ শুরু হলো। সন্ধে গড়ানোর সাথে সাথেই যজ্ঞের প্রস্তুতি শুরু করে দিলাম। হরনাথ বাবুকে বলা ছিল, আজ রাতে যখন ওই হায়না গ্রামে প্রবেশ করবে ওকে যেন একটা জালে বেঁধে নিয়ে আসা হয় যজ্ঞের কাছে। আমি সময় মতো যজ্ঞে বসে যাই আর চোখ বন্ধ করে মাকে স্মরণ করতে থাকি। চোখ বন্ধ করে দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছিলাম ওই হায়নাকে কাবু করতে কার্যত হিমশিম খেয়ে যাচ্ছে 15-20 জন সশস্ত্র প্রহরী। শুরুতে তারা সকলে মিলে ঘিরে ধরল হায়নাটিকে। তাদের কারোর হাতে মশাল, কারোর হাতে বল্লম, কেউ বা সড়কি নিয়ে। সেই হায়নার উচ্চতা দেখলাম হয়ে গেছে দ্বিগুণ। অতগুলো মানুষকে ওটার সামনে নিতান্তই শিশু মনে হলো। প্রবল ক্রোধে সেই হায়না গর্জে উঠছে। তবে সে গর্জন কোনো সাধারণ হায়নার মতো নয়, যেন নরক থেকে উঠে আসা এক শয়তানের হুঙ্কার সেটা। ওটার মুখ থেকে ক্রমাগত লালা ঝরে পড়ছে, চোখ দুটি রক্তের নেশায় ঝিকিয়ে উঠল যেন। প্রথমে একজন প্রহরী তার হাতের বল্লমটা ছুঁড়ে মারল বিরাট হায়নার পেট লক্ষ্য করে। অতীব ক্ষিপ্রতার সাথে এক পাশে সরে গিয়ে সেই প্রহরীকে মুখে তুলে নিল সেই বিশাল হায়না। প্রবল যন্ত্রণায় চিৎকার করতে থাকা হতভাগ্য প্রহরীটি খেলনা পুতুলের মতো ছটফট করতে থাকলো তার মুখে। তীব্র এক কামড়, অমনি সেই প্রহরীর দেহটি দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল মাটিতে। ওই ভয়ানক দৃশ্য দেখে বাকিরা পালাতেই যাচ্ছিল। আমি মা কালীর উদ্দেশ্যে যজ্ঞে আবার আহুতি দিতেই তারা থমকে দাঁড়ালো। কিছু সময় আগে যে মানুষগুলো ভয়ে পালাচ্ছিল তারাই এবার রুখে দাঁড়ালো ওই হায়নার বিরুদ্ধে। ওদের চোখ দিয়ে যেন ক্রোধাগ্নি ঠিকরে পড়ছে। জয় মা কালী ধ্বনি তুলে দ্বিগুণ উদ্যমে তারা ছুটে গেল হায়নার দিকে। প্রহরীরা গোল হয়ে ঘিরে একের পর এক বর্ষা, সরকি, তরোয়ালের আঘাতে অস্থির করে তুলল সেই হায়নাকে। তবে এইবার হায়না প্রকাণ্ড এক হুঙ্কার করে উঠে তার কালো ধারালো নখ দিয়ে আঘাত করল মাটিতে। আসরিক শক্তির অধিকারী সেই জীবের পদাঘাতে সামনের মাটি ফেটে চৌচির হয়ে যায়। সেই আঘাতে প্রহরীরা প্রায় প্রত্যেকেই ধরাশায়ী হলো।
ধরিত্রীর ফাটলে আটকে আর নড়াচড়ার ক্ষমতা রইল না তাদের। এদিকে হায়নার হুঙ্কারে খান খান হয়ে গেল বনভূমির পরিবেশ। তাহলে কি সব শেষ? না, হয়তো এখনো আশা বাকি। দেখলাম গাছের আড়াল থেকে একজন প্রহরী তার বল্লমের মাথায় অতি দ্রুত একটা কাপড় পাচ্ছে। এবারে সেই বল্লমের মাথায় ধরালো মশালের আগুন। এদিকে হায়নাটা তার উপস্থিতি ততক্ষণে বুঝতে পেরেছে। একটা জান্তবু গর্জন করে ছুটে আসতে লাগলো সে তার দিকে। সেই নির্ভীক প্রহরী অবিচল থেকে জয় মা কালী ধ্বনি তুলল। তারপর সোজা সেই হায়নার চোখ লক্ষ্য করে হাতের জ্বলন্ত বল্লমটা নিক্ষেপ করে দিল, আর সেটা তীর বেগে গিয়ে বিঁধল হায়নার বাম চোখে। যন্ত্রণায় চিৎকার করে উঠল সেই হায়না। তার বাঁ চোখ থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, আর আগুনের লেলিহান শিখা তার সেই চোখটাকে ঝলসে দিচ্ছে ক্রমাগত। কিন্তু তবুও সেই হায়নার বিক্রম শেষ হলো না। বিকট এক হাঁ করে ওটা তেড়ে এলো সেই প্রহরীর দিকে। ঠিক তক্ষুনি গ্রামের দক্ষিণ দিক থেকে একটা ভীষণ শিয়ালের ডাক ভেসে আসে। থমকে দাঁড়িয়ে যায় সেই হায়না। মৃদুস্বরে গড় গড় করতে থাকে সেটা, যেন এক সমান শক্তিধারী প্রতিপক্ষর উপস্থিতি টের পেয়েছে সে। দৃশ্যপটে দেখা গেল এক ঘন কালো বর্ণের শেয়ালকে। উচ্চতায় সে হায়নার সমান। এমন ভীষণ শেয়াল কোনোদিন কেউ দেখেনি। জলজলে ক্ষোভ মিশ্রিত দৃষ্টিতে সে তাকিয়ে ওই হায়নার দিকে। আকাশ বাতাস জুড়ে বেজে উঠল শঙ্খধ্বনি। দেখলাম ওই শেয়ালের আগমনের সাথে সাথেই বদলে গেল পরিবেশ। তখন আমার আত্মা মন জুড়ে শুধুই মা কালীর জয়ধ্বনি। বুঝলে মানিক জোর, সে যে কিরকম অনুভূতি তা ব্যাখ্যা করার ভাষা নেই আমার। চারিদিকে ভীষণ বিক্রমে গর্জে ওঠে বজ্র নিনাদ। বাজ তো নয়, যেন সহস্রটা ঢাক একসাথে বাজছে। প্রবল ঝোড়ো হাওয়ায় গাছের মাথাগুলো নুইয়ে পড়ছে বারবার। গোটা প্রকৃতি গাইছে জগৎ মাতার আবাহন সঙ্গীত। বেশ কিছুক্ষণ এইভাবেই দুই যুযুধান প্রতিপক্ষ একে অন্যকে মেপে নিল যেন। তারপরে প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল একে অন্যের উপর। হায়নার আঘাতগুলো যেন কোনো ক্ষতি করতে পারছিল না সেই কালো বর্ণের শেয়ালটিকে। কিন্তু শেয়ালের এক এক কামড়ে হায়নার প্রাণ শক্তি ক্রমাগত নিঃশেষ হতে থাকে। এইভাবেই খানিকক্ষণ যুদ্ধ চলার পরে হায়নাটা এক কামড় দিতে গেল শেয়ালের টুটি লক্ষ্য করে। অমনি অবাক কাণ্ড, শেয়ালটি ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে এক প্রকার অদৃশ্য হয়ে গেল। মুহূর্তের ভগ্নাংশ মাত্র শেয়ালটিকে আবার দেখা গেল হায়নার ঠিক বাঁ পাশে। এক কামড়ে সে হায়নার গলা কামড়ে সেটাকে ধর থেকে আলাদা করল। তারপর আকাশে মুখ তুলে এক হুঙ্কার। মুহূর্তে পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। সেই শেয়াল ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। শুভ আর অশুভ শক্তির এক ভীষণ যুদ্ধ শেষ হওয়ার পর সেই হায়নার মরদেহ ওরা নিয়ে এলো আমার সামনে। প্রহরীদের মধ্যে 4 জন ছাড়া
তখন আর কেউ বেঁচে নেই। আমি গুরুদেবের বলে দেওয়া বিশেষ মন্ত্র পাঠ করে ওই হায়নাটির শরীর থেকে আত্মাটিকে আলাদা করে দিলাম। আর সাথে সাথেই মেঘ যেন কালো হয়ে এক অসময়ের অমাবস্যা নেমে এলো সারা বাড়ি জুড়ে। তারপর আমি ওই আত্মাকে পরিচালনা করলাম ওই কাপালিকের উদ্দেশ্যে, আর আদেশ দিলাম ওকে শেষ করে মুক্তি লাভ করতে। কিছু সময় পর একজন গ্রামবাসী ছুটতে ছুটতে এসে বলল, জমিদার মশাই, ও জমিদার মশাই। হরনাথ বাবু বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? সেই গ্রামবাসী হাঁপাতে হাঁপাতে বলল, আমি আজ ওই পশ্চিমের জঙ্গলে কাঠ কাটতে গেছিলাম। অনেক গভীরে ঢুকে পড়ায় আমার জঙ্গল থেকে বেরোতে অনেক দেরি হয়ে যায়। বেরোনোর সময় আমার চোখ যায় জঙ্গলের ভেতর মন্ত্রোচ্চারণ করতে থাকা এক সাধুর ওপর। ও কি করছে আমি দেখার চেষ্টা করছি। এমন সময় একটা কালো ধোঁয়া এসে ওই সাধু চারদিক ঘিরে ফেলে। আর ওই জগে একবারই জ্বলন্ত কাঠের টুকরো সদরে ওই সাধুর বুকে বিঁধে যায়। আর কড়কড় করে রক্ত বেরোতে থাকে জায়গাটাতে। পরে পুড়ে ছাই হয়ে যায় ওই সাধুর দেহ। তারপর ওই কালো ধোঁয়া হাওয়া যেন অদৃশ্য হয়ে যায়। আমি তাই ঘটনাটা আপনাকে জানাতে এলাম। হরনাথ বাবু আমাকে ইশারা করে বললেন, এর জবাব আপনি দিন তারানাথ বাবু। আমি ওই গ্রামবাসীকে আশ্বাস দিলাম যে ওই সেই সাধু যে এই আনন্দপুরের আনন্দ কেড়ে নিয়েছিল। আর কোনো দুশ্চিন্তা নেই, ও ওর পাপের শাস্তি পেয়ে গেছে। দীর্ঘ এক অভিশপ্ত রজনী শেষে উদয় হলো এক নতুন প্রভাতের। আনন্দপুরের আনন্দ আবার ফিরে এলো। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।